মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে আসছি, মৃত্যুর জন্য যে প্রস্তুত তাকে আবার কে অপমান করে? এসেছি একজন নিষ্পাপ নিষ্কলুষ মানুষকে অন্যায়ভাবে একটা একটা উদ্দেশ্য নিয়ে আসামি করা, এর শুধু প্রতিবাদ জানাতে এসেছি। আপনাদের একজন সাংবাদিকের কথা শুনলাম যে আসামির বক্তব্য প্রচার করা অপরাধ। না, কখনো না। অভিযুক্তের কোনো বক্তব্য প্রচার করা অপরাধ নয়, শাস্তিপ্রাপ্ত তার বক্তব্য প্রচার করা হয়তো আইনের দৃষ্টিতে অগ্রহণযোগ্য হতে পারে। কোর্টের ভিতরে আমরা দেখলাম যে পুলিশ যারা এখানে দায়িত্বে আছেন তাদের সাথে আপনার ভাইয়ের বাকবিতণ্ডা হচ্ছিল এবং উনি কোর্টের দৃষ্টি আকর্ষণও করছিলেন। লতিফ সিদ্দিকী উনি কথাও বলতে চাচ্ছিলেন, কি হয়েছিল ঘটনাটা একটু বলবেন? আসলে প্রত্যেক অভিযুক্ত তিনি কথা বলতে পারেন, তাকে যেহেতু কোর্টে এনেছে তার কথা বলার অধিকার আছে, তিনি সেই কথাই বলতে চেয়েছিলেন। গত রাতে তাকে ডিবি অফিসে নিয়ে যাওয়া হয়েছে। আমি তাদের যে সুন্দর ব্যবহার দেখছি, এখানে তার বিপরীত একেবারে অসুন্দর ব্যবহার। আমার গায়েও ধাক্কা লেগেছে। লতিফ সিদ্দিকী 87 বছর বয়স, যার এই বাংলাদেশের জন্মের বেদনার সাথে যিনি জড়িত। ঠিক আছে, আমি মুক্তিযুদ্ধে একটা বিরাট সুনাম অর্জন করেছিলাম, কিন্তু তারও সূচনা করেছিলেন এই লতিফ সিদ্দিকী। লতিফ সিদ্দিকী না হলে আমি একজন রিক্সা চালক হতাম অথবা গরুর রাখাল হতাম। আমি মনে করি সম্মানী ব্যক্তিদের সম্মান দেওয়া উচিত। আমার হ্যান্ডকাপ নিয়ে কোনো ব্যাপার নাই, এটা সরকার বুঝবে। আমাদের গায়ে হাতে হ্যান্ডকাপ বহুবার পড়েছে। হ্যান্ডকাপকে আমরা খুব একটা খারাপ কিছু মনে করি না। বিবাহের সময় মেয়ের হাতের চুড়ি যেমন দেওয়া হয়, আমরা ওরকমই মনে করি। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। আপনার ভাইয়ের বিরুদ্ধে মূল অভিযোগটা কি? হ্যাঁ, আমি এ কথাটা স্পষ্ট করেই বলবো, মানুষ বাঁচে কদিন? ওনার 87 হয়ে গেছে, আমার 80 হয়ে গেছে। এখন যদি উনি কোনো অপরাধের দায়ে, যে অপরাধটা করেন নাই, তার ফাঁসি হয়, আমরা সাদরে গ্রহণ করব, কারণ আল্লাহ তাআলা তাকে তখন মুক্তি দেবেন, আল্লাহ নিজেই বলেছেন। হ্যাঁ, এই কথাটাই আমি যে কথাটা বললাম, যে বিনা অপরাধে যদি তার ফাঁসি হয়, তাহলে তো দুনিয়ায় যে ভুল ত্রুটি করেছেন সেগুলোর থেকে তিনি মাপ পাবেন, এবং আমরাও সেটা চাই। ওনার বিরুদ্ধে মূল অভিযোগটা কি আপনারা কি জানেন? আমি নিজেই বুঝতে পারলাম না। ওনার বিরুদ্ধে অভিযোগ শাপলা চত্বরের গণহত্যার একজন, কি বলবো, পরিকল্পনাকারী বলা যায় না, কারণ তিনি কিচেন ক্যাবিনেটেও ছিলেন না, তিনি তখন পাট মন্ত্রী ছিলেন। পাট নিয়ে হত্যা চলে না। শেখ হাসিনার সাথে বৈঠকে উনি ছিলেন, কার্যে এটি উল্লেখ করা হয়েছে যে আমি আপনাকে মুক্ত কণ্ঠে বলছি, এরকম ক্যাবিনেট, কিচেন ক্যাবিনেটে লতিফ সিদ্দিকী ছিলেন না। আর লতিফ সিদ্দিকী এই সময় কিছু ঘটনা নিয়ে বিতর্কিত ছিলেন আওয়ামী লীগের কাছে, শেখ হাসিনার কাছে, এবং উনি যেহেতু জয়কে বলেছিলেন কি যেন কথাটা, কিন্তু উনি ওইভাবে, জয় দেশে মানুষ নয়, রাস্তার মানুষ নয়, উনি বলতে চেয়েছিলেন যে জয় হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতি, তাই ফেলনার মানুষ নয়। এবং সেইটাকেই জয় কারা, এই কথাটা বলে তার বিরোধী পক্ষ শেখ হাসিনার কান ভারী করতে পেরেছিলেন। এজন্য আমি বলবো যে আল্লাহকে অশেষ মেহেরবানি যে শেখ হাসিনার কান তখন ভারী ছিল। উনি আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত হয়েছিলেন, আবার সেই আওয়ামী লীগের সময় এটাকে কিভাবে দেখেন? এটা একেবারে অন্যায়, উদ্দেশ্যপ্রবণ, উদ্দেশ্য প্রণোদিত, এবং এটা একেবারে অচল। আপনারা কিভাবে আইনি লড়াইটা লড়তে চান? লড়বো, আইনের লড়াই যেভাবে লড়ে ঠিক সেভাবেই লড়বো। মাননীয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এর চেয়ারম্যান জনাব নজরুল ইসলাম চৌধুরী এবং অন্য দুইজনের উপস্থিতিতে গত 27/7/26 খ্রিস্টাব্দে ওই 41 জনের বিরুদ্ধে লার্নেড চিফ প্রসিকিউটর কর্তৃক দাখিলি ফরমাল চার্জের ভিত্তিতে গণহত্যা সহ অন্যান্য অভিযোগে
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এই মামলাটি আমলে গ্রহণ করেন এবং সকল ৪১ জন আসামির বিরুদ্ধেই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। ওই গ্রেপ্তারি পরোয়ানার অর্থাৎ ফরমাল চার্জের সিরিয়াল 10-এ ছিলেন বা আছেন সাবেক পাটমন্ত্রী, আওয়ামী লীগ নেতা এবং সাবেক এমপি জনাব আব্দুল লতিফ সিদ্দিকী সাহেব, এবং তাকে আজকে এই গ্রেপ্তারি পরোয়ানা মূলে আইনশৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করে অনারেবল ট্রাইব্যুনালে হাজির করেছেন। অনারেবল ট্রাইব্যুনালে হাজির করার পর অনারেবল ট্রাইব্যুনালের থ্রি বেঞ্চ জাজ আমাদের বক্তব্য শুনেছেন। আসামি পক্ষে যেহেতু কোনো জামিনের আবেদন ছিল না, তখন আমাদের আবেদন মোতাবেক এবং কগনিজেন্স অনুযায়ী তাকে কাস্টডিতে নেওয়া হয়েছে এবং জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে তার বিরুদ্ধে অভিযোগটা কী? তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে যে আপনারা জানেন যে হেফাজতের নেতাকর্মীরা তাদের দাবির সমর্থনে যে মহাসমাবেশ আহ্বান করেছিলেন, সেই মহাসমাবেশকে ভণ্ডুল করার জন্য, বানচাল করার জন্য এবং মৌখিকভাবে না হলে শক্তি প্রয়োগ, এমনকি লেথাল উইপেন ব্যবহার করে তাদেরকে এলিমিনেট করার মাধ্যমে, হত্যা করার মাধ্যমে এই সমাবেশকে উঠিয়ে দেওয়ার জন্য, নষ্ট করে দেওয়ার জন্য রাতের অন্ধকারে 3টে বাহিনী, র্যাব, পুলিশ এবং বিজিবির সমন্বয়ে ব্ল্যাক আউট করে 3টি বাহিনী 3টি অপারেশনের মাধ্যমে, যৌথ সমন্বয়কৃত অপারেশনের মাধ্যমে এই হেফাজত কর্মীদেরকে ওইখান থেকে অপসারণ করে, ঘটনাস্থলেই বেশ কয়েকজনকে হত্যা করে, যাওয়ার পথে নারায়ণগঞ্জে হত্যা করে, আরও বিভিন্ন জায়গায় হত্যা করে। এই বিষয়টি নিয়ে সন্ধ্যার বিকালবেলায় সেই দিন আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক মরহুম আশরাফুল ইসলাম আওয়ামী লীগের সভানেত্রীর ধানমন্ডির কার্যালয়ে পূর্ব পরিকল্পনা মোতাবেক তৎকালীন প্রভাবশালী নেতা এবং নীতি নির্ধারণ পর্যায়ের যারা ছিলেন তাদেরকে নিয়ে একটা বৈঠক করেন। বৈঠকে যারা উপস্থিত ছিলেন এবং বক্তব্য দিয়েছিলেন তাদের মধ্যে ছিলেন আব্দুল লতিফ সিদ্দিকী, যেটা পরদিন দৈনিক যুগান্তর সহ বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে। এবং ওইখানে তাদের মূল সিদ্ধান্ত ছিল, তারা ঢাকা ছাড়ুন স্লোগান দিয়েছিল নেতাকর্মীদের উদ্দেশ্যে, এবং বলেছিল, তারা মানে আওয়ামী লীগের ওই সিদ্ধান্তে বলেছিল যে ঢাকা ছাড়ুন, না হলে ভবিষ্যতে ঘর থেকে বের হতে দেব না, এই মর্মে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তারপরে যখন হেফাজতের কর্মীরা নিরস্ত্র অবস্থায় তাদের অবস্থান করছিলেন, তখন এরা এই লতিফ সিদ্দিকী সহ গণভবনে যে তৎকালীন প্রধানমন্ত্রী এবং এই মামলার 1 নম্বর অভিযুক্তকে বিষয়টি অবহিত করেন এবং তারই ফলশ্রুতিতে পরবর্তী 3টে বাহিনীর সমন্বয়ে ব্ল্যাক আউট করে এই নিরীহ নিরস্ত্র ছাত্র জনতার, মাদ্রাসা ছাত্র, তার সাথে দেশের যে আপামর জনতার একাংশ যোগ দিয়েছিল তাদেরকে গুলি করা হয়েছিল। এই মর্মে 61 জনকে হত্যার আমরা তথ্য পেয়েছি এবং তারই অভিযোগে অনারেবল ট্রাইব্যুনাল কগনিজেন্স নিয়েছিলেন এবং তাই ওয়ারেন্ট এক্সিকিউশন করে আজকে তাকে নিয়ে আসা হলে জেল হাজতে প্রেরণের আদেশ দেওয়া হয়েছে। বৈঠকে লতিফ সিদ্দিকীর কি ভূমিকা ছিল? বৈঠকে উনি একজন পার্টিসিপেন্ট ছিলেন। ইন্টারনাল সকল বক্তব্য আমাদের কাছে আসবে না, তবে তাদের যে সম্মিলিত সিদ্ধান্ত, এই সিদ্ধান্তটা তাদের ছিল, স্লোগান দিতে বলেছিলেন ঢাকা ছাড়ুন, নয় ভবিষ্যতে ঘর থেকে বের হতে দেওয়া হবে না। বাকি সিদ্ধান্তটা তারা অর্থাৎ পরামর্শ প্রধানমন্ত্রীকে জানিয়েছিলেন তৎকালীন, এবং সেই প্রধানমন্ত্রীকে তাদের পরামর্শ, উস্কানি, সিদ্ধান্ত গ্রহণ করে যে নারকীয় নৃশংসটা ঘটনা ঘটিয়েছিল তার পরামর্শদাতা, উস্কানিদাতা এবং সিদ্ধান্তদাতার মধ্যে উনি একজন।
এবং এই সিদ্ধান্তের বলেই 61 জন ব্যক্তিকে হত্যা করা হয়। মাননীয় প্রসিকিউটর, জি। আজকে আমরা দেখেছি যে উনি কথা বলার জন্য সুযোগ পেয়েছিলেন, সুযোগ দেওয়া হয়নি। জি। তারপরে তিনি বলেছেন কোথায় যাবো, কথা বলতে দিচ্ছে না। তারপর বের সময় পুলিশের সাথে হট্টগোল হলো, পুলিশ ওনাকে ধাক্কা দিয়েছেন এবং ওনার ভাই বঙ্গবীর কাদের সিদ্দিককেও ধাক্কা দিয়েছেন, এই অভিযোগ করেছেন তারা। পরে উনি বের হয়ে গেলেন কথা বলেন। এই ঘটনাটা আপনার বক্তব্যের শেষ অংশে যে কথাটা বললেন যে পুলিশ ওনাকে ধাক্কা দিয়েছে বা পুলিশ তাদেরকে ধাক্কা দিয়েছে, এইটা আপনাদের কাছে শুনলাম। এই বিষয়টা আমি দেখব, দেখার পরে এই বিষয়ে মন্তব্য করব। তবে উনি কথা বলতে চেয়েছিলেন, ওনার লয়ার এটা অনারেবল ট্রাইব্যুনালকে অবহিত করেছিলেন। অনারেবল ট্রাইব্যুনাল বলেছেন যে আজকে কথা আমরা শুনতে পারছি না, আমরা সামনে যে নেক্সট ডেট আছে সেই ডেটে আপনার কথা শুনব। তারপরে উনি কিছু কথা বলেছেন, আমরা মনে করি সেই কথাটা আমাদের কানের মধ্যে যায়নি। আমরা আপনাদেরকে ওনার আসার সিদ্ধান্ত বা গভর্নমেন্টের সিদ্ধান্ত এই বিষয়ে কোনো বক্তব্য দেওয়ার এখতিয়ার রাখে না। আমরা শুধু বলতে চাই এই আইন অনুযায়ী আমরা ফর্মাল চার্জ থ্রু করে ট্রায়াল পর্যন্ত আমাদের দায়িত্ব, এবং যদি মনে করা যায় যে আপিল, তো আমরা আপিল করব। আপিল করেছি আমরা, আমাদের আপিলের ওনার জাজমেন্টের কোনো অংশ স্টে হয় নাই, ওনার গ্রেপ্তারি পরোয়ানা জারি আছে, আর বাকি মামলার বিচার চলছে। উনি আসেননি, আইন অনুযায়ী প্রসেস চলছেন। আর বাকি বিষয়ে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যের বাইরে আমাদের কোনো বক্তব্য নেই। আপিল আমাদের আগ্রহ আছে, সিরিয়াল যখন আসবে নিয়মতান্ত্রিকভাবে শুনানি করা হবে। শুধু আমাদের আপিল শুনানি হচ্ছে না এই কথাটা কেন বললেন বোধগম্য নয়, কারণ অনেক আপিলই আমাদের আগেরও আপিল পেন্ডিং আছে। আসা মাত্রই যেদিনই আমাদের নাম ডাকবে সিরিয়ালে সেই দিনই আমরা শুনানি করব। না, আমাদের তাড়াহুড়া বা ধীর গতির কোনো বিষয় নাই। যেদিন অ্যাপিলেট ডিভিশন আমাদের কাছে চাইবেন শুনানি করতে, সেই দিন আমরা শুনানি করব।